হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2026-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। পেজ নম্বর 213। স্কুলের নাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা, আলোক রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয় তার কারণটা হচ্ছে আলো সরলরেখায় চলে, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দুয়ের কোশ্চেন, আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম, তাহলে এর উত্তর সমতল দর্পণে পার্শ্বিক পরিবর্তন দেখা যায়, এখানের মধ্যে এন অক্ষরে পার্শ্বিক পরিবর্তন হয়। দুয়ের এখানে দেখো আইভি, কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব কী হচ্ছে, প্রান্ত দেশে বেশি থাকে। এরপর আবিষ্ট চুম্বকত্ব অস্থায়ী হয়, আবার এখানে স্থায়ীও হতে পারে অস্থায়ীও হতে পারে। দেখো এখানটায় একমাত্র স্থায়ী হচ্ছে ইস্পাতের ক্ষেত্রে হয়, তাই এখানে আবিষ্ট চুম্বকত্ব অস্থায়ী লিখলাম। প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয় গ্রীসে, অর্থাৎ এর উত্তর সঠিক। অ্যামিটার যন্ত্র দিয়ে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহের অভিমুখ হলো কী হবে, তড়িৎ প্রবাহ তো এক্ষেত্রে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, তাহলে এখানে বিয়ের উত্তরটা সঠিক হবে। টর্চ লাইটে ব্যবহৃত হয় নির্জল কোষ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো তাপ শক্তি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি। উত্তর হবে তড়িৎ শক্তি। এরপর দেখো জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, উত্তর হবে কোনটা, জীবাশ্ম জ্বালানি থেকে আমরা তাপ শক্তি পাই। এরপর বায়ু শক্তির সব থেকে বেশি ব্যবহার হয় কোথায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। গুচ্ছমূল দেখা যায় ধান গাছে, কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে বলে পর্ব। এরপর দেখো কোনটি যৌগিক ফল নয়, এখানের মধ্যে কাঁঠাল, আনারস, আম, ডুমুর। এখানে তোমার সিয়েরটা একটা সরল ফলের উদাহরণ। এরপর দুয়ের দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেবো। বলছে এগুলো শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা, বৈদ্যুতিক বাল্বের ভেতরে ফাঁকা স্থানে ড্যাশ থাকে, এখানে নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস থাকে, আমি N2 গ্যাস থাকে লিখে দিলাম, তাহলে নাইট্রোজেন গ্যাস। এরপর দেখো কী দিয়েছে, ম্যাগনেটাইট হলো এক প্রকার প্রাকৃতিক চুম্বক, তাহলে শূন্যস্থানে প্রাকৃতিক কথাটা লিখলাম, প্রাকৃতিক চুম্বক। এরপর সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলে, তাহলে এই জায়গাটা সমান্তরাল কথাটা লিখলাম। এরপর গোবর গ্যাস হলো এক প্রকার জৈব গ্যাসের উদাহরণ, তাহলে জৈব কথাটা লিখলাম। পটলের মূল হলো এক ধরনের ড্যাশ মূল, কন্দমূল, তাহলে এই জায়গাটা কন্দ কথাটা লিখে দিলাম। ড্যাশ পরাগযোগে বাহক অবশ্যই প্রয়োজন, অর্থাৎ উত্তর হবে ইতর পরাগযোগে, তাহলে এই জায়গাটা ইতর কথাটা লিখলাম। এরপর তিনের দাগ সত্য মিথ্যা লিখতে বলেছে। দেখো ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক স্থায়ী চুম্বক, এটা সত্য। ইতর পরাগযোগে স্বপরাগযোগ অপেক্ষা উন্নত, এটাও সত্য। সচিত্র ক্যামেরায় প্রতিকৃতি সোজা হয়, এটা মিথ্যা। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, এটা সত্য। এরপর প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম, এটা মিথ্যা। আলুর স্ফীতকন্দ হলো এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, এটা মিথ্যা হবে। উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির এখানে আবার চারের দাগের কোশ্চেন করছে, পৃথিবী নিজেই একটি চুম্বকের মতো আচরণ করে, এই কথা প্রথম কে বলেন, উইলিয়াম গিলবার্ট। চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে, আবেশ ঘটে, অর্থাৎ আবেশ ঘটে। ফিলামেন্ট নেই এরূপ একটি বৈদ্যুতিক বাতির নাম লিখতে বলেছে, এলইডি হবে, সিএফএল হবে। উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ কত, উত্তর হবে 80%। কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, সদ্বিম্বকে। কচিপ্রাণের পরিবর্তিত কাণ্ডকে কী বলে, খর্বধাবক বলে। এরপর একটা ম্যাচিং দিয়েছে দেখে নেব। দেখো সুচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে কী হবে, প্রতিকৃতি অস্পষ্ট হবে। এরপর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক ফ্যান হবে। সুচিত্র ক্যামেরা থেকে বস্তুকে দূরে সরালে কী হবে, প্রতিকৃতি ছোট হবে। এরপর ভূচৌম্বক ক্ষেত্র মেরুজ্যোতি সৃষ্টি করে। এরপর জৈব শক্তি হচ্ছে গোবর গ্যাস, আর বীজের গায়ে অবস্থিত ছিদ্র হচ্ছে মাইক্রোপাইল, যেটাকে ডিম্বক রন্ধ্র বলি আমরা। এরপর দেখো ছয়ের দাগের যে কোশ্চেনটা দিয়েছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন। দেখো বইয়ের 206 পাতায় আছে, একই ধরনের সব অ্যান্সার। না, পেঁয়াজ কাটা হলে পেঁয়াজ থেকে উদ্বায়ী যৌগগুলো বাষ্পিত হয়, এইসব যৌগের অণুরা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে,
এই অনুরাগ খুব কম পরিমাণে থাকলেও আমাদের চোখে কী হচ্ছে এসে পড়ে, ফলে আমাদের চোখ জ্বালা। এরপর দেখো আলোর বিচরণ কাকে বলে বলেছে। দেখো সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়, এই ঘটনাকে আলোর বিচরণ বলে, যেটা আইজ্যাক নিউটন আবিষ্কার করেন। এরপর দেখো সলিনয়েড কী চেয়েছে, একটি বিদ্যুৎ অপরিবাহী চোঙের গায়ে জড়ানো অন্তরিত তামার তারের কুণ্ডলীকে সলিনয়েড বলে। এরপরে কোশ্চেন পরিবর্তী প্রবাহ কাকে বলে, যে বিদ্যুৎ প্রবাহ নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর দিক ও মানে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী প্রবাহ বলে। এরপর দিচ্ছে বীজ পত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল কাকে বলে। দেখো ভুট্টা বীজের ভ্রূণমূল থেকে পর্বস্থান পর্যন্ত ভ্রূণাক্ষের অংশকে বীজ পত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলে। তারপরে কোশ্চেন বীজের অঙ্কুরোদ্গমে জলের দুটি ভূমিকা চেয়েছে। 1 নম্বর হচ্ছে বীজের আবরণকে নরম করে এবং বীজপত্রকেও নরম করে। তাহলে বীজের আবরণ এবং বীজপত্রকে নরম করে, আর সুপ্ত বীজের মধ্যে যে সুপ্ত এনজাইম থাকে তাকে সক্রিয় করে। একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে মধ্যত্বক ও বীজের অবস্থান দেখাতে বলেছে। দেখো এটা হচ্ছে মধ্যত্বক, এটা হচ্ছে বীজ। এরপর একই কোশ্চেন দিয়েছে, দেখো প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে 3টি পার্থক্য লিখতে। দেখো প্রথমে কাকে বলে, আলো এক মাধ্যম থেকে আলো এক সমসত মাধ্যম থেকে অন্য এক সমসত মাধ্যমের তলে আপতিত হলে ওই আলোর কিছু অংশে দ্বিতীয় মাধ্যমের তল থেকে পুনরায় দিক পরিবর্তনের ঘটনা হলো প্রতিফলন, আর আপতিত আলোর কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অন্য পথে চলে যাওয়ার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। প্রতিফলনের ক্ষেত্রে আপাতন ও প্রতিফলন কোণ সমান হয়। আলোর গতির অভিমুখ পরিবর্তন হয় বলে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান সমান হয় না। প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি বিভেদ তল দ্বারা প্রতিক্ষিপ্ত হয়ে ওই মাধ্যমে ফিরে আসে। প্রতিসরণের পর রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। প্রতিফলনে আপাতত আলোকরশ্মির বেগ পরিবর্তন হয় না, প্রতিসরণে আলোকরশ্মির বেগ সর্বদাই পরিবর্তিত হয়। উদাহরণটা দেখে নাও। এর পরের যে কোশ্চেনটা, গিম্বল ব্যবস্থা কি, এটা তোমাদের করার দরকার নেই, তবু করিয়ে দিচ্ছি, দেখে নাও। গিম্বল ব্যবস্থা হলো এমন একটি ঘূর্ণনশীল অবলম্বন ব্যবস্থা বা কোনো বস্তু, যেমন ক্যামেরা, ফোনকে তার ভিত্তি বা বাহকের নাড়াচাড়া সত্ত্বেও সম্পূর্ণ স্থির বা সমান্তরাল রাখতে সাহায্য করে। ফিউজ তার, কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়, দেখে নাও, এটা বইতেই আছে। তাহলে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। তাহলে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়, ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে ও গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না। আবার ফিউজ তার পাল্টে দেওয়া যায়। সবার শেষ কোশ্চেন, স্বপরাযোগ ও ইতর পরাযোগের মধ্যে 3টি পার্থক্য চেয়েছে। স্বপরাগযোগ একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে সংগঠিত পরাগযোগ। ইতর পরাগযোগ একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে সংগঠিত পরাগযোগ। বাহকের উপর নির্ভরশীল হতেও পারে, আবার নাও হতে পারে, সবসময় বাহকের উপর নির্ভরশীল। পরাগরেণুর অপচয় কম হয়, পরাগরেণুর অপচয় বেশি হয়। প্রধানত উভলিঙ্গ, তবে একলিঙ্গ ফুলেও ঘটে। এটা একলিঙ্গ বা উভলিঙ্গ দুই প্রকার ফুলেই ঘটে। কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।